ইনকামটা বাড়ানো, রাইট? মানে আমার আয় এবং ব্যয়ের ভিতরে ভারসাম্য নাই, আমাকে কি করতে হবে? ব্যয় হইতেছে, আয় আমার আরেকটা আয় বাড়াইতে হবে, রাইট অর রং? সৌরভ ভাই, আপনি স্টুডেন্ট, আপনি গভর্নমেন্ট প্রজেক্টের সাথে আসছেন কেন? ইনকাম বাড়ানোর জন্য, রাইট অর রং? আপনি শিক্ষক, আপনি এখানে আসছেন কিসের জন্য? ইনকাম বাড়ানোর জন্য, রাইট অর রং? ওকে, আপনি একজন পেশেন্ট, আপনি আসছেন সুস্থতার জন্য, কিন্তু আপনি সুস্থ হইতে গেলে আপনার টাকার প্রয়োজন আছে কিনা? ওষুধ কেনার জন্য টাকা লাগবে কিনা? এখন যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনি আরো বেশি প্রোডাক্ট নিতে পারতেন এবং আপনার হাজবেন্ডকে ট্রিটমেন্ট করতে পারতেন, রাইট অর রং? আপনি 14 সাল থেকে ওষুধ খাচ্ছেন, আপনার কাছে যদি আরো অনেক বেশি টাকা থাকতো আপনি কিন্তু এখন ইন্ডিয়া চলে যেতেন। ইন্ডিয়া যদি না হয়তো থাইল্যান্ড যাইতেন, থাইল্যান্ড না হইলে ইউএসএ চলে যেতেন, বাট টাকা থাকলে কিন্তু আপনি বসে থাকতেন না, রাইট অর রং? হ্যাঁ, তাহলে মাসুম ভাই, আপনার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে আপনি কি করতেন? একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজে চাইলেও ট্রাই করতেন, আপনি সফল হন বা না হন, ব্যর্থ হন যা হোক, টাকা থাকলে আপনি এটা করতেন কিনা? টাকা আমাদের প্রত্যেকটা সেক্টরের সাথে কানেক্টেড, কিন্তু টাকা আমরা কিভাবে আয় করবো আর ব্যয় করবো এই বিষয়টাই আমরা বুঝি না। এখন আমি আপনাদেরকে ছোট্ট কিছু বিষয় আমরা শেয়ার করি যে আসলে আমাদের প্রত্যেকের অবস্থাটা কোন জায়গায়। আমাদের এই পৃথিবীতে কিছু শ্রেণীর লোক আছে, একটা হলো নিম্নবিত্ত, নিম্নবিত্ত, আর একটা হলো নিম্ন মধ্যবিত্ত, আর একটা হলো মধ্যবিত্ত, আর একটা আছে আপনার ধরেন আমরা যারা আমাদের বেশি টাকা ইনকাম আছে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ঠিক আছে, উচ্চবিত্ত। তো ধরেন আমরা রিচ বলতে পারি ধনী, হ্যাঁ, আর একটা বলতে পারি উচ্চবিত্ত, একেবারে ধনীর পরেও যেটা আছে একেবারে উচ্চবিত্ত, এইটা আমরা যেটা বলি। এখন কথা হলো বর্তমান সময় নিম্নবিত্ত কারা এবং তাদের ইনকাম কত, এটা আমাদের জানতে হবে। বর্তমান সময়ে যাদের ইনকাম 50-এর নিচে, 50-এর নিচে, তারা কিসে আছে? নিম্নবিত্ত। যাদের ইনকাম 50 থেকে 1 লাখ, নিম্ন মধ্যবিত্ত, এবং যাদের ইনকাম 1 লাখ থেকে 2 লাখ, তারা কিসে আছে? মধ্যবিত্ত, এবং যাদের ইনকাম 2 লাখ থেকে 10 লাখ, তারা রিচ। এর পরে যারা আছে ধনী, ধনীদের পরে যারা আছে উচ্চবিত্ত, তাদের ইনকাম 10 লাখের পরে। এখন কথা হলো এই যে আপনি নিম্নবিত্ত, আপনার ইনকাম 50,000 বা তার নিচে, আমরা এখানে কয়জন আছি যে আমাদের ইনকাম মান্থলি 50 প্লাস? নাই। আমি স্যার, আপনারা আর কে আছেন? ধরেন আমার ইনকাম মান্থলি 2 লাখ, আমি বাদে আপনারা কে আছেন এখানে যে নিম্নবিত্তর উপরে আছেন, 50-এর উপরে আছেন? আছেন? তাহলে বিষয়টা হলো আমাদের ধরেন টোটাল জনসংখ্যা 20 কোটি। কত? তো এই 20 কোটি যদি আমরা গড়ে একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার ধরি, ম্যাডাম আপনার ফ্যামিলিতে কয়জন? 5 জন। সৌরভ, তোমার ফ্যামিলিতে কয়জন? 4 জন। আপনার ফ্যামিলিতে কয়জন? 4 জন। মাসুম ভাইয়ের ফ্যামিলিতে 4 জন। আপনার ফ্যামিলিতে 6 জন। আপনার ফ্যামিলিতে কয়জন? 5 জন। তাহলে আমরা অনেক ফ্যামিলিতে আছে, যৌথ ফ্যামিলি, তাদের 8 জন 9 জন আছে, কিন্তু সংখ্যাটা কম, তা আমাদের অ্যাভারেজে 4 জন বা 5 জন। তাহলে আমরা গড়ে যদি ধরি যে 20 কোটি মানুষের যদি ফ্যামিলি থাকে, তাহলে 5 কোটি ফ্যামিলি আছে, 5 কোটি ফ্যামিলি আছে। বুঝছেন যে আমার পর্যায়টা কত? আমি নিম্নবিত্ত, আমি কি নিম্নবিত্ত। তাহলে এখানে গড়ে আমরা যতজন বসছি এখানে, তার ভিতরে আমার একারই ইনকাম পার মান্থ 2 লাখ আছে, আর আপনারা 50-এর নিচে, 50-এর নিচে। দেখুন সংখ্যাটা তাহলে কি দাঁড়াইতেছে? 80% প্লাস মানুষ বা ফ্যামিলি আছে, তারাই নিম্নবিত্তে, রাইট অর রং? রাইট। এই সমাজ, এই রাষ্ট্র কার টাকায় চলে? উচ্চবিত্ত, নিম্নবিত্ত টাকা, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কার টাকায় চলে? একেবারে নিম্নবিত্ত মানুষের টাকায় চলে এই রাষ্ট্র, তার টাকায় চলে। কিভাবে চলে হিসাব করে দেখাই। এবং আপনার দিন দিন আরো বেশি কি হইতেছেন? নিম্নবিত্ত হইতেছেন, এবং আপনার ডে বাই ডে আরো অ্যাবিলিটি কমবে। আপনি দেখতেছেন পণ্যের দাম বাড়তেছে, রাইট অর রং? পণ্যের দাম কেন বাড়তেছে? পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে। কেন পণ্যের দাম বাড়তেছে এই চিন্তাটা আমাদের করতে হবে। কারণ আমার মূল বিষয়টা হলো আমি ক্লিয়ার করতে চাই যে আপনি নিম্নবিত্ততে থাকবেন না নিম্ন মধ্যবিত্ততে আসবেন, মধ্যবিত্ততে আসবেন, রিচে আইতে পারবেন, কিন্তু এদিকে আপনারা যাইতে পারবেন না। কারণ আমরা কি আসলে আমাদের জীবনের অবস্থান পরিবর্তন করতে চাই না একই জায়গায় পড়ে থাকতে চাই? চাই স্যার।
আপনাদের এখানে কিন্তু বসানোর অর্থ হলো কি আপনি নিম্নবিত্ততেই থাকবেন, না নিম্ন মধ্যবিত্তে আসবেন তারপর মধ্যবিত্ততে যাবেন, না আপনি আরো নিম্নবিত্ত হবেন। এই জন্যটাই কিন্তু বসা। কারণ আমাদের প্রত্যেকের দিন শেষে টাকা লাগবে, ওষুধ কিনতে টাকা লাগবে, খাইতে টাকা লাগবে, বসলে টাকা লাগবে, ঘুমাইতে গেলেও টাকা লাগবে, বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা লাগবে, প্রত্যেকটা জায়গায় টাকা লাগবে। কিন্তু আমরা কোথায় আছি? নিম্নবিত্ততে আছি। এখন এই জায়গাটা থেকে নিম্ন মধ্যবিত্ততে যদি আমরা যাইতে চাই, তাহলে আমি কেন নিম্নবিত্ত এখান থেকে নিম্ন মধ্যবিত্ততে কিভাবে আমি যাইতে পারি, সেটা আমি কেন যাইতে পারতেছি না, এখানে বাধা কি সেগুলো আমাকে আগে বের করতে হবে কিনা। আমার বাধা কি সেইটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন আপনার ধরেন মানে আমি কারো ক্ষেত্রে উদাহরণ দিলে রাগ করবেন না, উদাহরণ যদি কারো ক্ষেত্রে দেই রাগ করবেন না। যার মানে রিয়েলিটি দ্বারা উদাহরণ দিলে কি হয়, সহজ হয়। ধরেন একজন পুরুষ একটা শরীরের কর্তা, মানে ফ্যামিলির কর্তা কিনা, তার স্ত্রী আছে এবং বাচ্চা আছে, সে দেনা কইরা তার সন্তানের পড়াশোনা করেছে। কি কইরা? দেনা করে। দেনা কইরা সন্তানের পড়াশোনা করেছে, সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট যে কোনো একটা হয়েছে। এখানে দেনা পরিশোধ কে করবে? ওই পুরুষ টাকা ইনকাম করে দেনাটাকে পরিশোধ করবে? ঘরের কর্তা করতে পারতেছে না, কিন্তু সে সন্তানের উপরে ভরসা দেখছে এবং সন্তানের পিছনে টাকাটা খরচ করছে, দেনা করছে, দেনা কইরা সন্তানকে পড়াইছে, ডাক্তার হইছে। এখন ওই ছেলে যদি ডাক্তার হয়, এখন এই দেনাটা পরিশোধ কে করবে? সন্তান। আর সন্তান যদি না করে, বাপের জায়গা জমি থাকলে বেচছে করবে, রাইট? বেচছে করবে। কিন্তু সে তো দেনা করছে, সে পরকীয়ায় আসক্ত, সে আরো 2টা বিয়ে করছে। ওই পুরুষ পরকীয়া আসক্ত, সে আরো 2টা বিয়ে করছে, আর সেই জায়গায় সন্তান আছে না? আছে। হ্যাঁ, এখন সে ওই জায়গাটাও সন্তানদের পড়াশোনা করাইছে, টাকা পয়সা খরচ করছে, কিন্তু প্রথম ঘরের সন্তানদেরকে সে দেখাইছে বেশি যে তোমার পিছনে খরচ করছি। কিন্তু ওদিকে যে আরো 2টা আকাম করে রাখছে, এটা এই সন্তান জানে না। কিন্তু এই সন্তান যখন জানবে, ওই দেনাকে সে আর পরিশোধ করবে? হ্যাঁ। তাহলে দেখেন এই রাষ্ট্র পরকীয়ার ভিতরে আছে, রাষ্ট্র পরকীয়ার ভিতরে আছে। রাষ্ট্রের আমরা কি বলি, গণতন্ত্র কি মালিক কারা? দেশের জনগণ, রাইট? তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আর এটা যদি আমি পাবলিকলি বলি, ইউটিউবে ছাড়িয়ে দেন, ভাইরাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি হবে? কোনো প্রবলেম সমাধান হবে না। হাতির মতো ঠুস। কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? এই কথাটা আমি সামনাসামনি ইন্টারনেটে বলতে পারবো না, যেটা বাস্তবে আমি বলতেছি। তো দেখেন ঘরের কর্তা কে ছিল? বাবা। সে যে পরকীয়া করতো সেটা কেউ জানতো? কিন্তু যখন অনেক দেনা হয়েছে, ওই দেনা পরিশোধ করতে যাইয়া সন্তান পরবর্তীতে জানতে পারছে। তো দেখেন এই রাষ্ট্র পরিচালনা করে পলিটিক্যাল লিডাররা। এই দেশে উন্নয়ন কারা করে? তারাই করে। সংসদে বাজেট করে, হ্যাঁ, বড় বড় রাস্তা, ব্রিজ, কালভার্ট, এয়ারপোর্ট কারা কি নির্মাণ করে? তারাই করে। কথা বলছেন কিনা? এটা ভোগ করে কারা? জনগণ। তাহলে জনগণকে ধরেন সন্তান, আর পলিটিক্যাল লিডারের ধরেন কর্তা, মানে সে পরিবারের মালিক, কর্তা। আচ্ছা, এখন সে দেখাইছে আমি অমুক জায়গায় দিয়ে লোন আনছি, অমুক জায়গায় দিয়ে লোন আনছি, আইনে এই রাস্তাঘাট, বিদ্যুৎ এগুলো বানাইছি। ব্যবহার করে কারা? জনগণ। এই নিম্নবিত্ত মানুষ বেশি ব্যবহার করে, রাইটার রং। আর যারা একেবারে এলিট উচ্চবিত্ত, এরা দেশের বাহিরেই বেশি থাকে, রাইটার রং। কারণ আপনাকে দেখাইছে আমি বিদ্যুৎ করছি, আমি রাস্তা করছি, কালভার্ট করছি, এটা করছি, সেটা করছি, এই উন্নয়ন করছি। টাকা আনছে কোথা থেকে? দেশের বাইরে থেকে। এখন ঠিক আছে, তুমি দেশের বাইরে থেকে আইন নিয়ে সবকিছু করছো, এই দেনা আমরা পরিশোধ করবো, আমরা টাকা দিব, ট্যাক্স বাড়াই দিব, যা দিব। কিন্তু সে যে পরকীয়া আসক্ত আছে, সে অন্য দেশে টাকা পাচার করছে, ওই দেশের সন্তান, বউ, গাড়ি সব সেটেল করছে। তাহলে একজন পলিটিক্যাল লিডার আসলে তার ভিতরে কি দেশপ্রেম আছে, না সে পরকীয়ায় লিপ্ত আছে? তাহলে এই দেশের যে সংসারের কর্তা পরকীয়ায় লিপ্ত থাকে, ওই সংসার কখনো ডেভেলপ হয়? যে দেশের রাষ্ট্রের লিডাররা পরকীয়ায় লিপ্ত থাকে, অন্য দেশে টাকা পাচার করে, অন্য দেশে বাড়ি গাড়ি এগুলো করে, সেই দেশ কখনো ডেভেলপ হয়? সম্ভব না। তাহলে মানে বিষয়টা হলো, আপনার আমার মাথার পিছনে বর্তমান গভর্নমেন্টের বাজেট অনুসারে 14,000 টাকা আপনি আমি ঋণ আছি, জানেন? এই ঋণ আপনি আমি করছি? করি না। ওই যে বাপ করছে, সন্তানদের পড়াশোনা করাইছে, একটা মোটিভেশন দেখাইছে, তোর ডাক্তার বানাইছি, তোর পিছনে খরচ দিচ্ছে, তো তুই ইনকাম করে পরিশোধ করবি। কিন্তু ওদিকে পরকীয়ায় আরো ফ্যামিলি দুইটা কি কাঁদছে, এইটা কি ওই সন্তান জানতো?
কিন্তু ওই সন্তান যখন এই ঋণটা পরিশোধ করতে গেছে, হয়তোবা ঋণ পরিশোধ করবে, কিন্তু বাপের গিয়ে আর ভালো জানবে। আপনি আমি এই দেশের লিডারদেরকে অস্বীকার করতে পারবো? আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো লিডার একটাই থাকবে, অস্বীকার করার সুযোগ আছে? না পয়সার উল্টাইয়া দিলে বাপ কি হয়ে যাবে, বড় বিয়ে থেকে মুক্ত, ওই ফ্যামিলিটা বাদ দেবে? না হ্যাঁ একটা অভ্যাসে পরিণত হয়েছে বিদেশে টাকা পাঠানো। তাহলে এই 14,000 টাকা আপনার আমার পরিশোধ করতে হবে। তাহলে আপনার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, 5-14-70,000 টাকা এই বর্তমান বাজেটে আগামী জুন পর্যন্ত আপনার ফ্যামিলির অতিরিক্ত খরচ। তাহলে এই 14,000 টাকা গভর্নমেন্ট কি করছে, দেখাইছে আমি লোন করছি, লোনের টাকা আমার পরিশোধ করতে হবে, কিন্তু সে কত কোটি টাকা বাইরে পাচার করছে এর কোনো হিসাব দেখাইছে? কিন্তু সে উন্নয়নের জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা আছে, এটা আপনার আমারে দেখানো হয়েছে। এখন এই 14,000 টাকা করিয়া যদি 70,000 টাকা আপনার কাছ থেকে বেশি নেয়, সেটা কিভাবে সে নেবে জানেন? আচ্ছা, আপনি আজকে বাজার খাবেন না, মুদি বাজার? এই মুদি বাজারের ভিতরে চাল, ডাল, আলু, পেঁয়াজ সব আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন, আপনি প্লাস্টিক মালামাল কেনেন না বাসার জন্য, বালতি, মগ এগুলো কেনেন না? আপনি জামা কাপড় পোশাক কেনেন না? আপনি এডুকেশন সেক্টরে আপনার সন্তানের জন্য খরচ করতেছেন না? আপনি বিদ্যুৎ ব্যবহার করেন কিনা? আপনি গাড়ি ব্যবহার করেন কিনা? গাড়িতে ওঠেন, তাহলে তেলের দাম বাড়াইবে না? তাহলে এখন বিষয়টা হলো, একটা ফ্যামিলির কি কি মাল প্রয়োজন হয় এই স্যার সরকারের কাছে আছে কিনা? সরকার যে ধরে ধরে দাম বাড়াইতেছে, সে কোনটার দাম বাড়াইবে? ইসি, ফ্রিজ, টিভি কোনটার দাম বাড়াইবে? সিগারেট, সকল লিস্ট বাংলাদেশে যত বৈধ প্রোডাক্ট আছে সেই লিস্ট তালিকা তার কাছে আছে কিনা? তাহলে সে যদি একটা ফ্যামিলির হিসাব বের করতে পারে, কিভাবে 14,000 টাকা ট্যাক্স সে নেবে, সিগারেট দিয়ে কয় টাকা নেবে, ইলেকট্রনিক্স পণ্য দিয়ে কয় টাকা নেবে, তেল দিয়ে কয় টাকা নেবে, গ্যাস দিয়ে কয় টাকা নেবে, সব যদি বের করতে পারে, তাহলে ওই একজনের দিয়া যদি 5 কোটি ফ্যামিলিকে গুণ দেয়, তাহলে টোটাল তার রাজস্ব কত প্রয়োজন সে বের করে নিয়ে আসতে পারবে না? হ্যাঁ। তাহলে আপনার যে এই 70,000 টাকা এক্সট্রা খরচ হইবে, এই 70,000 টাকা আপনি পাইবেন কি? আপনার ইনকাম আছে? আপনার ইনকাম আছে? হ্যাঁ, ধরেন হ্যাঁ গো বেতন বাড়াইবে, পে স্কেল দেবে, হ্যাঁ আগামী অক্টোবরে, মানে এই বাংলাদেশের মাত্র 12 লক্ষ আছে সরকারি চাকরি, আর 9 লক্ষ আছে কি রিটায়ার। তাহলে মাত্র 20 লক্ষ লোকের পে স্কেল তারা দিতে পারতেছে না। আমার কথা বলছেন কিনা? তাহলে আপনারে আমারে কি সরকার এই কম দামে সস্তায় অনেক কিছু ভাবে মনে করেন? তাহলে পলিটিক্যাল লিডারদের পরকীয়া ডে বাই ডে আরো বাড়বে না কমবে? দুর্নীতি আরো বাড়বে না কমবে? তাদের দেশপ্রেম অনেক দেখাইতেছে, কিন্তু এটা কি থাকবে? তাহলে দেখেন, এই যে 14,000 টাকা আপনি পরিশোধ করবেন, এর জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন বলেন? এই টাকাটা কোথা থেকে আসবে? আপনি কোন রাস্তা থেকে পাবেন? তাহলে আপনার ইনকাম এখন 50,000 নাই, আপনার ইনকাম ধরেন 15, 20, 25, 30-এর ভিতরে আছে। তাহলে এখন এই দ্রব্য মূল্যের দাম বাড়লে এই যে 14,000 টাকা কইরা 70,000 টাকা এবছর আপনি বিভিন্ন সেক্টর দিয়ে আপনি দেবেন, এটা আপনি বলতে পারবেন যে আমি দিব না? আলুর দাম বাড়ছে, পেঁয়াজ দাম বাড়ছে, আপনি বলতে পারবেন যে আমি দেবো না? তাহলে আপনি কিভাবে দেবেন? এই টাকা পাবেন কোথায়? আপনার জায়গা ব্যস্ত হইবে, আপনাকে ঋণ করতে হইবে, গাছ ব্যস্ত হবে, গরু ব্যস্ত হবে, করে আপনার খাইতে হবে না, অস্বীকার যাইতে পারবেন? আমরা কেউ এখানে অস্বীকার যাইতে পারবো? তাহলে দেখেন, আপনারা কি এভাবে কখনো চিন্তা করছেন যে আমি নিম্নবিত্ত আরো নিম্নবিত্ত হইতেছি, আর যারা রিচ আর এলিট তারা আরো এলিট হইতেছে, আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রইতেছে? কখনো এভাবে চিন্তা করছেন? তাহলে বিষয়টা হলো, আমরা যদি আমাদের ব্রেনকে প্রপারলি ইউজ করতে না পারি, এই জায়গাটা থেকে আমরা বেরোইতে পারবো না। তাহলে আমাদের অতীত 2000 সাল, এখানে 90 টাকা ছিল 1 কেজি খাসির মাংস, 2020 সালে 900 টাকা, এবং 2040 সালে 9,000 টাকা হবে। এখন আপনি যদি আয়ের সাথে আরেকটা আয় না বাড়ান, তাহলে আপনি এটা পারবেন না। আপনি আয়ের সাথে আরেকটা আয় বাড়াবেন কিভাবে? আপনার কাছে সময়ও নাই। তাহলে আপনাকে শুক্র শনিবার হইলেও কাজে লাগাইয়ে আপনাকে ইনকাম করতে হয়েছে। কারণ ইনকাম কিভাবে করবেন? ইনকামের রাস্তা আমি দেখাবো কিভাবে আপনি ইনকাম করতে পারেন। আপনার বয়স যা হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু আপনার আয়ের সাথে আরেকটা আয় আপনাকে বাড়াইতেই হবে অবশ্যই। কারণ আমি 2000 সালে একজোড়া নারকেল দিয়েছি 30 টাকায়, 2026 সালে সেই নারকেলের জোড়া 400 টাকা। কত গুণ বাড়ছে দেখেন, কল্পনা করতে পারবেন যে কত গুণ বাড়ছে? অনেক অনেক বাড়ছে। তাহলে এগুলো কিন্তু আমরা কল্পনা করতে পারতেছি না যে এত দাম বাড়ছে। তাই এখন কথা হলো, যেহেতু আপনারা পেশেন্ট, আপনাদের কষ্ট করবেন না, প্রোডাক্ট ইউজ করেন, শুরু করেন। আমি ওনাদের সাথে একটু কথা বলবো। তো আমরা জানো এই জায়গাটা থেকে উত্তরণ হইতে পারি, আর উত্তরণ হওয়ার জন্য আমার বয়স যাই হোক,
আমাকে ব্যবস্থা করতে হবে। কারণ আপনার ব্যবস্থা নেওয়াই লাগলো না, কিন্তু আপনার সন্তান আছে না, তারা কি মনে হয় আপনার সে মধ্যবিত্ত বা এর থেকে উপরের জায়গাটা যাইতে পারবে? হ্যাঁ, তাহলে তার পিছনে আপনার বিনিয়োগ করতে হবে। কি করতে হবে? সময়, শ্রম, মেধা, টাকা, এগুলো আপনার কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনি যদি ভুল জায়গায় করেন আর টাকা ফেরত পাবেন আর ফেরত পাবেন। এখন আমি এই জিনিসটা একটু ওনাদেরকে ক্লিয়ার করি, কারণ ওনাদের উদ্দেশ্য ব্যবসা আর আপনাদের উদ্দেশ্য কি? সুস্থতা। এই জন্য আপনাদের সাথে আর ডিটেলস কথা বলতেছি না, জাস্ট আমি একটু ধারণা দিলাম, পণ্য ইউজ করেন, পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলো আমি আবার ক্লিয়ার করবো। ঠিক আছে? আমি আপনারা সামনেই বলছি যে দেখো, আমি আজকে শরীরটা ভালো লাগতেছে না, আমার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এই জায়গাটায় আসলে আমার সুস্থতার উপরে অনেক মানুষের কর্ম ডিপেন্ড করে। কিন্তু আমার যদি একটা দুর্ঘটনা ঘটে, তাদের কর্মের মাধ্যমে আমার ইনকাম হবে এরকম কোনো কিছু আমি দেখি না। তার মানে হলো আমার ফোকাস হলো ইনকাম, আমি ইনকাম করতেছি এবং ইনকাম করলে আমি সবাইকে দিতেছি। আমি ইনকাম করতেছি, ইনকাম করে আমি সবাইকে দিতেছি, কিন্তু তারা ইনকাম করে আমাকে দিতেছে, এই জিনিসটা কিন্তু ঘটে না। তাহলে আমার ফোকাস ছিল ইনকাম, আমি ইনকাম করতেছি, তাদেরও দিতেছি, কিন্তু আমার ফোকাস এখন চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? যে তারা ইনকাম করলে যেন আমার ফ্যামিলি বা আমি যদি ছুটিতেও থাকে আমার যদি ইনকাম হয়, ভালো হয় না খারাপ হয়? তাহলে আমি এতদিন চিন্তা করছি আমি নিম্নবিত্ত মধ্যবিত্ত যাওয়ার জন্য আমি কাজ করবো, ইনকাম করতেছি, ভালো হয়েছে, কিন্তু আমি যে কোনো সময় একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা হইতেই পারি কিনা? তাহলে আমার শুধু ইনকাম করলেই হবে না, ইনকামের নিশ্চয়তা আমাকে ঠিক রাখতে হবে। ইনকামের নিশ্চয়তা আমার ঠিক রাখতে হবে। তার মানে হলো লোক তৈরি করতে হইবে, আমি যে সার্ভিসগুলো দিই এগুলো দেওয়ার মতো অল্টারনেটিভ পার্সন। এগুলো যদি না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমি সেভ না। আমি কি না? তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আমি যদি বলি যে হুবহু এই কথাগুলো আপনারা বলেন, পারা যাবে? আমার কথা বলছেন কিনা? যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি হুবহু বলেন। মানে কথাগুলো কাকে বলবেন? অবশ্যই যে আমাদের অফিসে আসবে, যে জানতে চাবে, বুঝতে চাইবে, সে ইনকাম কি, চাকরি কি, কিভাবে কর্মসংস্থান করবো, এই জিনিসটা আগে তাকে মেমোরাইজ করতে হবে যে ভাই তুমি কোথায় আসো আর তোমার কোথায় যাওয়া উচিত। এই রাষ্ট্র স্কাম, এই রাষ্ট্র একটা স্কাম। কিভাবে স্কাম করে তোমার সাথে দেখো, তোমার টাকা রাখতেছে, তুমি 1 লাখ টাকা এফডিআর করবা, তোমার 1000 টাকা দেবে, কিন্তু তোমার টাকা নিয়ে ঋণ খেলাপি হবে, তোমার টাকা বিদেশে পাচার করবে, কিন্তু তোমার টাকা তোমার দেওয়া হইতেছে না। কারণ সেই ব্যাংক কি তোমার টাকা ছাপাইয়ে দেবে? এবং তুমি ইন্স্যুরেন্স করতেছো, তোমার টাকা নিয়ে যাইতেছে, তুমি পলিসি শেষ করতেছো না, তোমার টাকাও দেখতেছে না, তোমার সাথে আটকেই রাখতেছে। এবং শেয়ার মার্কেটে যাও, তারা নিজেরা একটা ক্লাব আছে, নিজস্ব ভিতরে ইন্টারনাল ব্যাপার, ওই ক্লাবের হারা ইচ্ছে মতো দাম বাড়ায়, ইচ্ছে মতো কমায়। তাহলে এটা একটা রাষ্ট্রীয় ভাবে ব্ল্যাকমেইল করা হইতেছে না মানুষকে ফাইন্যান্সিয়ালি। তাহলে রাষ্ট্রের কাছে তুমি আমি যতই সেই কাজ হবে না, নিজেকে ঘুরে দাঁড়াইতে রাষ্ট্র তোমার আমার টাকা নিয়ে মানুষের যারকে লোন দিতে আছে, তারা এই টাকা পাচার করতেছে, তোমার আমার টাকা নাই, দেন তোমার আমার পণ্যের দাম বাড়াইতেছে। কিন্তু তারা যদি ওই সম্পদটা বিদেশে না করে দেশে করতো, তাহলে বলা হয়তো দুর্নীতিবাজ, রাইট অর রং। কিন্তু বিদেশে করলে তো এটা আর বলা যায় না, কারণ আমরা তো জানি না, রাইট? কিন্তু যদি দেশে করতো তাহলে দেখতাম, কিন্তু বিদেশি করে দিকে জানি না। তাহলে এখন বিষয়টা হলো, যেহেতু তুমি আমি যদি এখন টাকা জমাই নিতে পারবো, কারণ তোমার এবছর 14,000 টাকা আছে, আগামী বছর যে তুমি 20,000 টাকা দেনা হবো কি হবো না? তাহলে আমাকে এমন একটা ব্যবস্থার ভিতরে থাকতে হবে যে আমি আমার ইনকাম বাড়াই ফেলাইতে হবে। আমার 50,000 থেকে দ্রুত ইনকাম মিনিমাম 1 থেকে 2 লাখে আমার আসতে হইবে, তাহলে আমার ক্রাইসিস হবে না, দেনা পরিশোধ করতে সমস্যা নাই, খাইতেও সমস্যা নাই। তাহলে আমাকে একটা সিস্টেমে আগাইতে হবে। কি করতে হবে? আমি একা পারবো না, আমি একা পারবো না। তাহলে আমাকে শিখতে হইবে সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড সেলস। কি শিখতে হইবে? আচ্ছা, তুমি চাকরি করলে কি মনে হয় 2 লাখ টাকা ইনকাম করতে পারবা? সম্ভব। তুমি প্রাইভেট করে 2 লাখ টাকা ইনকাম করতে পারবা? সম্ভব হতে পারবা থাকবে না, কাঁচা টাকা ঈদ করবানি, থাকবে না। হ্যাঁ, ঈদ করবানি, পরীক্ষা, ওই মাসে তো তোমার ইনকাম নাই, কিন্তু কোনো মাসে আছে কোনো মাসে নাই। এটা অর্থনৈতিক নিশ্চয়তা না, সাস্টেনেবল না। এটা অর্থনৈতিক স্বাধীনতা হইলে তোমার এটা কন্টিনিউ প্রতি মাসে আসতেই হ্যাঁ, বা বাড়তে হবে। কিভাবে আনবা? তোমার হাতের কাজের দক্ষতা লাগবে, হ্যাঁ, কাজের এমন কিছু দক্ষতা লাগবে যেটাই তোমার আসবে। তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, অ্যাডভোকেট হইতে পারো,
কিন্তু দেখো কোন সেক্টর সেফ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, তিনটা বিষয়ের ভিতরে কোনটা সেফ? সেভ সেভ অ্যাডভোকেট। দেখো তুমি যদি অ্যাডভোকেট হও বলতে পারবা মামলায় 10 লাখ দেন, তোমার মতো আরো অ্যাডভোকেট আছে কি? আছে। সব জায়গায় যে মামলা পাবা না। তোমার কোডের আবার রেজিস্ট্রেশন লাগবে। সেখানেও চ্যালেঞ্জ আছে অবশ্যই, প্রত্যেকটা তুমি যদি এখন ইঞ্জিনিয়ার হও তাও পাবা না, কিন্তু ডাক্তার হও সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ। তোমার হেলথ রিলেটেড বিজনেসগুলো থাকবে কিনা? থাকবে অল টাইম। তাহলে দেখো বিষয়টা হলো গড়ানুপাতিক হারে সবকিছুর দামই বাড়বে, কোনোটাই কমবে না। কমবে? কোনো চিকিৎসা ক্ষেত্রে থাকবে। হ্যালো, তাহলে আমরা এখন আমাদের যদি ইনকাম বাড়াইতে চাই, র্যান্ডম ইনকাম করতে চাই, তাহলে আমাকে কিছু লোক বানাইতে হবে, লোক বাড়াইতে হবে যারা একটা নির্দিষ্ট কাজ করবে এবং ফোকাস এক জায়গায় দেখতে হবে। কারণ আমি ইনকামকে ফোকাস দিচ্ছি, আমি ইনকাম করছি, কিন্তু আমি এখন অসুস্থ, আমার ইনকাম নাই, বন্ধ। কিন্তু আমি যদি এমন কিছু কাজ করতে পারি যেই কাজগুলোতে আমি লোক তৈরি করতে পারবো, যারা খুব মার্কেটিং ভালো পারবে এবং সেলস ভালো পারবে, তাহলে আমি আগাইতে পারবো। এখন মার্কেটিং, সেলস এবং ম্যানেজমেন্ট এই জিনিসগুলো কেন প্রয়োজন? কারণ দেখেন, আপনি যদি এখন একটা কোটি টাকা বিজনেস স্টার্ট করতে চান, সেটা আপনার পক্ষে সম্ভব না। আপনি একটা পণ্য বানাইতে চান, এটাও আপনার কাছে সম্ভব না। আপনি একটা সিস্টেম বা সফটওয়্যার বানাইতে চান, এটাও আপনার কাছে সম্ভব না। কিন্তু আপনার যদি মার্কেটিং করার দক্ষতা থাকে, সেলসের দক্ষতা থাকে, তাহলে আপনাকে যদি বলা হয় যে এই প্রোডাক্টটা আমি বানাইছি খুব ভালো, আপনি এটা নিয়ে কাজ করেন, তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেন, বিক্রি করে সন্ধ্যায় আমার টাকা দিতে পারবেন কিনা? সম্ভব। কিন্তু আপনারা যদি বলি প্রোডাক্টটা বানানো লাগবে, একটা সিস্টেম বানাইতে হইবে, লাইসেন্স করতে হইবে, এইটা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু আপনার পক্ষে এই প্রোডাক্টের মার্কেটিং করা সহজ। আর মার্কেটিং মানে কি? কোম্পানি এই মার্কেটিং মানে হলো এই পণ্যের গুণগুলো সম্পর্কে মানুষকে বলা, মানুষের ভিতরে তৃষ্ণা তৈরি করা যাতে সেই প্রোডাক্টগুলো নেয়। ধরেন এই মহিলা ভালো হয়েছে দেখা, তার বয়স 55, সে বাচ্চা নিতে চায়, এখন সে প্রোডাক্ট ইউজ করার পরে ভালো লাগার পরে তার জালারে নন্দনদের নিয়ে আসছে, এখন সে স্কিন ক্যান্সারের পেশেন্ট। আমি বলার সাথে সাথে আমাকে 8,000 টাকা করে বের করে দিয়া প্রোডাক্ট নিয়ে গেছে। তাহলে আমি ওনাকে কিছু কথা বলছি, আমি ওনাকে কিছু কথা বলছি এবং ওনাকে প্রমাণ সহ দেখাইছি। সময় নিছি মাত্র 2 মিনিট, সময় নিছি মাত্র 2 মিনিট। তাহলে ওই 2 মিনিটে আমি তার প্রবলেম সলভ করছি। তাহলে মার্কেটিং মানে কি? তার প্রবলেম সলভ। প্রবলেম সলভ করা, আপনার ভালো দিকগুলো তাকে বলা এবং সে যে জিনিসটা চায় সেই জিনিসটা তাকে দেওয়া, এটার নাম হলো মার্কেটিং। আর সেলস মানে কি? জোর করলে একটা মানুষকে পণ্য দেওয়া। যেমন ওই দিন হাঁস, মানে খালি দাম জিজ্ঞেস করছি কত, সে আমার রিস্কের পর্যন্ত উঠাইয়া দেয়, মানে সে মরা মার কিনে দিয়ে আমার মানে এরকম একটা, এইটার নাম হলো সেলস। এইটার নাম কি? সেলস। আপনি যদি বিভিন্ন কোম্পানিতে জব করেন, আজকে ইউনিলিভার, কালকে প্রাণারবেল, কালকে স্কয়ার, ভেক্সিনকো, আপনার সেলস এই অভিজ্ঞতাটা পরবর্তীতে কাজে লাগবে না। কারণ এক এক কোম্পানি আপনাকে এক এক ধরনের প্রোডাক্ট দিচ্ছে, ওই অভিজ্ঞতা কিন্তু সব জায়গায় কাজে লাগবে না। কিন্তু তারা কি কখনো আপনার একটা কাস্টমার টিম দেবে? আপনি চাকরি ছাড়িয়ে আসার পর ওখান থেকে কিছু পাবেন? হ্যাঁ, কিন্তু আপনার একটা পেস্ট আছে, ধরেন ওই পেস্টটা প্রতিদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে ব্রাশ করে এবং আপনি ওই পেস্টটা সিরিয়েছেন 1000 মানুষকে, এবং ওই 1000 মানুষ আপনার ওই সফটওয়্যার সিস্টেম থেকেই কেনে। তাহলে এই 1000 মানুষকে আপনি আপনার নিজের ফিক্সড কাস্টমার বানাইছেন কিনা? হ্যাঁ, এই জন্য তারা আপনার পেস্টটা ব্যবহার করে। তাহলে আমি কি দাঁড় করাইলাম? একটা সিস্টেম। কি দাঁড় করাইলাম? এবং এমন একটা টিম বানাইলাম যে প্রোডাক্ট হলো আমার, যেটা অন্য কারো কাছে নাই। তাহলে দেখেন, আমি কিন্তু এতদিন ফোকাস করছি আমার ইনকাম লাগবে, আমি ইনকাম করতেছি, এই ওনার ফিজিওথেরাপি শিখাই, ওনারে পল্লী চিকিৎসা শিখাই, ওনার এটা করি, ওনার কম্পিউটার শিখাই, এই ডাক্তারি করি, মানে আমার দরকার ইনকাম। আমি বিভিন্ন সেক্টর থেকে লাখ কোটি টাকা প্রত্যেক মাসে ইনকাম করতেছি। কিন্তু আমি যখন একদিন অসুস্থ, তখন কি দাঁড়াইতেছে? জিরো ইনকাম। কারণ আমার এই 10টা সেক্টরের কাজ একটা মানুষের পক্ষে করা সম্ভব না। কিন্তু এই 10 জন ফোকাস আমি ধরে রাখতে পারতেছি বিকজ আমার ব্রেন আছে। সুস্থ আছে। কিন্তু 10 জন লোকের বাস্তব অভিজ্ঞতা থাকলেও সে আমার সাথে থাকবে না, কারণ সে তো আমার সমকক্ষ হয়ে গেছে, সে তো সিস্টেমে নাই। কারণ আমি যদি 10টা সেক্টর থেকে ইনকাম করি, তাহলে আমি কিন্তু একটা সিস্টেম ফলো করি না, বরং আমি সিস্টেম চেঞ্জ করি। বলা হয়েছে তুমি যদি এই জায়গাটা আসতে চাও, তুমি যদি ইনকাম 1 থেকে 2 লাখ করতে চাও, ওখান থেকে 10 লাখ করতে চাও, তাহলে তুমি একটা সিস্টেম বানাও, না একটা সিস্টেম কেনো, না একটা সিস্টেমের সাথে সম্পৃক্ত হও। কিন্তু আমি 2 লাখ টাকা ইনকামের জন্য প্রতিনিয়ত সিস্টেম ক্রিয়েট করি। মানে আপনার পক্ষে কি প্রতিনিয়ত এরকম নতুন নতুন সিস্টেম ক্রিয়েট করা সম্ভব না? আমার কথা বলছেন কিনা? তাহলে আপনার পক্ষে সিস্টেম কেনাও সম্ভব না, বানানো
সম্ভব না, কিন্তু আপনার জন্য সিস্টেমে যুক্ত হওয়া সম্ভব। সৌরভ ভাই, যুক্ত হওয়া সম্ভব। তাহলে একটা স্টুডেন্ট যদি আমাদের এখানে আসে, একজন গেস্ট যদি আসে, একজন গার্ডিয়ান আসে, একজন পেশেন্ট আসে, তাকে বুঝাইতে পারি যে আপনি একটা সিস্টেমে আসেন, আপনি সিস্টেমে সম্পৃক্ত হন। তাহলে এই সিস্টেমে সম্পৃক্ত হইতে গেলে তাকে আগে বুঝাইতে হবে আপনি নিম্নবিত্ত না নিম্ন মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত, আপনার কোন জায়গায় আছেন, আপনার অবস্থা কোথায় যাইতেছে, রাষ্ট্রীয়ভাবে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং কোম্পানিগুলো কোন দিকে যাইতেছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাইতেছে, দ্রব্যমূল্যের দাম ডে বাই ডে বাড়বে, কোনোভাবেই কমবে না, আপনার আয়ের পাশাপাশি আরেকটা এটা বাড়াইতে হবে। এটা যদি না পারেন আপনি ডে বাই ডে কি লুজার। তাহলে আপনাকে সাম টাইম আর ফুল টাইম একটা নতুন পেশার সাথে যুক্ত হইতে হবে, যে আপনি চাইলে শুক্রবার শনিবার কাজে লাগাইতে পারেন, অথবা দিনে 1-2 ঘন্টা সময় কাজে লাগাইতে পারেন, এবং এই সময়টা কাজে লাগাইয়া আপনি সিস্টেমের মাধ্যমে মার্কেটিং করে আপনি আর্ন করতে পারেন। এখন মার্কেটিং সবাই ভয় পায়, কারণ মার্কেটিং শেখা লাগে, ট্রেনিং করা লাগে, এটাকে ব্রেন প্রপারলি ইউজ করা লাগে, এই জিনিসটা সব ভয় পায়। আমি যদি আপনাদের সবাইকে তৈরি করে ফেলাইতে পারি, তাহলে আমি অফিসে থাকি বা না থাকি, কাজ চলমান থাকি কিনা, পণ্য বিক্রি হবে, সিস্টেমে পণ্য বিক্রি হবে। তাহলে বিষয়টা হলো পণ্য বিক্রি করা আমার কাজ না, আমার কাজ হলো মার্কেটিং করা। তাহলে মানে আমার কাজ এটা না যে তুমি এইটা 1 লাখ টাকায় কেনো, এইটা আমার কাজ না। আমার কাজ হইল এইটার উপরে একটা তৃষ্ণা তৈরি করা, তারপরে বলা এটার দাম কত। আমার কথা বোঝা গেছে কিনা? আমার কাজ কি আগে দাম বলা না আগে তৃষ্ণা তৈরি করা? মানুষকে জানানো। যদি তৃষ্ণা তৈরি করি তাহলে 1 লাখ টাকায় সে 1 গ্লাস পানি কিনে খাবে, রাইট অর রং? তাহলে আমি এটার মার্কেটিং করছি, এটা কি কি সমস্যার সমাধান করে, এইটা বলার পরে বলছে দাম কত, আমি বলছি এটা, সে দিয়ে কিনে নেছে। আর আমি যদি আগেই দাম বলি তাহলে আমার সেলস হয় কি হয়, আপনার টার্গেট যদি হয় গরিব লোক, গরিব, তাহলে রাষ্ট্রীয়ভাবে স্ক্যাম যেভাবে হয় ওইভাবে আপনার করতে হবে। এনজিও খুললে মানুষের টাকা টাকা সব ডিপিএস করায়, ইন্স্যুরেন্স করায়, কয়দিন পরে রোগ শিখায় না। রাষ্ট্রীয় স্ক্যাম, লাইসেন্স কে দিছে? রাষ্ট্র। কিন্তু যখন মানুষের টাকা নিয়ে বাইকে গেছে, রাষ্ট্র কি করছে? তাকেই আরো কি দিছে? সিকিউরিটি দিছে। কিন্তু যারা টাকা রাখছে তাদের সিকিউরিটি নাই, আছে? আপনি যদি আজকে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যায়, এক্সিম ব্যাংক দেউলিয়া হয়ে যায়, রাষ্ট্র কি করতেছে? সবাই আন্দোলন করে, টাকা দিতেছে। রাষ্ট্র নাগরিককে নিরাপত্তা না দিয়া ওই লুট এবং চোরকে কি করতেছে? নিরাপত্তা দিতেছে। আপনি যদি সচেতন না হন, আপনার টাকা যদি আপনি ইন্স্যুরেন্সে রাখেন, ব্যাংকে রাখেন, ওই জায়গাটায় আপনার সেফ না, কারণ টাকার মান ডে বাই ডে কমতেছে, বিকজ আপনি দেন না, কারণ আপনার টাকা দেশের বাইরে পাচার করে দেশ খালি করে দিতে, সেই জন্য টাকার মান কমে গেছে। কিন্তু যদি দেশে আরো টাকা ঢুকতো তাহলে টাকার মান বাড়তো, রাইট অর রং? কিন্তু এখান থেকে কমে যাইতেছে, এই জন্য আপনার টাকার মান কমে যাইতেছে। তাহলে আমি আগামীতে এখন আমার 50,000 টাকা মাসে ইনকাম থাকলে মোটামুটি পুষ্টিকর খাবার খাইতে পারি, কিন্তু আগামী 20 বছর পরে 10 গুণ বাইরা 5 লাখ টাকা ইনকাম না থাকলে আপনি খাইতে পারবেন না। তাহলে এখন যদি 50,000 টাকায় কেউ নিম্নবিত্ত থাকে, তাহলে আগামী 20 বছর পরে যাদের কাছে মিনিমাম 5 লাখ টাকা ইনকাম থাকবে তারা কোনটায় থাকবে? নিম্নবিত্ত। আগামী 20 বছর পরে যাদের মান্থলি ইনকাম 5 লাখ থাকবে তারা কোনটায় থাকবে? নিম্নবিত্ত। এখন কততে আছি? 50। এই 50,000 টাকা যার কাছে থাকবে সে নিম্নবিত্ত থাকলেও সে পুষ্টিকর খাবার কিনা খাইতে পারবে। আমার কথা বুঝছেন কি? তাহলে ওই সময় 5 লাখ টাকা থাকলেও তার অবস্থা কি হয়ে যাবে? নিম্নবিত্ত। তাহলে আপনি যদি 5 লাখ ইনকাম করতে চান হইবে, তাহলে আগামী 20 বছর পরে 25 লাখ টাকা ইনকাম করবেন, এরকম প্রফেশন এবং কেরিয়ার আপনি বাইর করতে পারবেন। আপনাকে সিন্ডিকেট হইতে হবে রাষ্ট্রীয়, আপনি সেটা ছাড়া পারবেন না। আর পারবেন যদি আপনি মার্কেটিং ভালো করতে পারেন, আর মার্কেটিং না শিখলে আপনি করবেন কিভাবে? ফোকাস যদি এক জায়গায় থাকে তাহলে সবাই নিয়ে আগান যায়। আমি আপনাদের মার্কেটিং শেখাবো, আমি আপনাদের সেলস শেখাবো, আর মার্কেটিং সেলস শিখবেন, সাথে হাতের কাজ শিখবেন। ধরেন আপনি থেরাপি দিতে পারেন, পার ডে থেরাপি দিয়ে 2,000 টাকা ইনকাম করছেন, তাহলে আপনার 30 দিনে 2,000 টাকা করে হলে কত হয়? 60,000 টাকা। তাহলে আপনি নিম্নবিত্তর ঘর থেকে একটু উপরে উঠছেন। আপনি যদি আপনি হাতের কাজ না জানেন, হ্যাঁ আরো নিম্নবিত্ত করবেন, তাহলে মানে কি আপনি দেনা হবেন, আপনাকে দেনা করে আপনাকে পরিশোধ করতে হবে। আমার কথা বলছেন কিনা? সময় যতই যাবে আপনার, যদি আপনি বসে থাকেন দক্ষতা আপনি হারাবেন কিনা? না এখনই ইউটার্ন করবেন, আজকে থেকে ইউটার্ন করবেন, রাইট অর রং?
আমার কথা বুঝেন আজকে থেকে ইন্টার্ন করবেন না আরো পরে? আর আমি কম্পিউটার সারিয়ে দিছি, কম্পিউটার ক্লাস নিই না, পল্লী চিকিৎসা সারিয়ে দিছি, ক্লাস নিই না, এখন শুধু ক্লাস নিই থেরাপি, মার্কেটিং, সেলস, এই রিলেটেড ক্লাসগুলো আমি নিই। কারণ আপনাকে যদি এখন ইনকাম করতে হয়, আপনাকে ওই জায়গায় ইনকাম করতে হবে যেই জায়গাটা আপনার ডে বাই ডে বড় হবে, কিন্তু যে জায়গাটা আস্তে আস্তে ছোট হবে হবে। ধরেন আপনি থেরাপি দিতে পারেন, পেশেন্ট ভালো হইতেছেন, ডে বাই ডে আপনার পরিস্থিতি বাড়তেছে না কমতেছে, মার্কেট বাড়তেছে না কমতেছে। আপনি কম্পিউটারে যতই ভালো পারেন কিছুদিন পরে এআই আসবে, আরো বিভিন্ন ধরনের এআই আসবে।